নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল বঙ্গ হেসেলে। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আজকেরও আপনার জন্য খুব সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপি চাইনিজ রেসিপি। অনেকদিন ধরেই মনে হচ্ছিল চাইনিজ রেসিপিটা বানাবো, কারণ আমাকে কয়েকজন জানিয়েও ছিল মেসেঞ্জারে যে এই চাইনিজ রেসিপিটা তাদের প্রয়োজন। তো আজকের সেই চাইনিজ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের চাইনিজ রেসিপি হচ্ছে মাশরুমের রেসিপি, চিলি মাশরুমের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুন্দরভাবে সহজে কিভাবে আপনারা চিলি মাশরুম বানিয়ে নেবেন সেই রেসিপি। মেসেঞ্জারে কয়েকজন জানিয়েওছে হোটেল এবং রেস্তোরাঁতে যেভাবে মাশরুম খেয়ে থাকি আমরা, বাড়িতে বানালে ঠিক সেরকমটা হয় না। সেই কারণে হোটেল এবং রেস্তোরাঁতে যে মাশরুম বা চাইনিজের আইটেম বানানোর সময় একটা চিলি পেস্ট ইউজ করে, যে চিলি পেস্টের জন্যই এই চাইনিজ আইটেমগুলো খুব টেস্টি হয়, খুব খেতে সুন্দর হয়, যেটা আমরা বাড়িতে চাইলেও বানাতে পারি না। তো আজকের রেসিপিতে আমি চিলি মাশরুমের সাথে সাথে আপনাদেরকে শেখাবো চিলি পেস্ট সহজে বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন, যা আপনারা প্রত্যেকটা চাইনিজ আইটেমে ইউজ করলে যার টেস্ট হবে অসাধারণ। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি চিলি মাশরুম। তো আমরা আজকে বানাচ্ছি চিলি মাশরুম। চিলি মাশরুম বানানোর জন্য বা চিলি চিকেন বা চাইনিজের যে কোনো আইটেম বানানোর জন্য প্রথম যেটা ইম্পর্টেন্ট, আমরা কি করি হোটেল বা রেস্তোরাঁর মতো বানানোর চেষ্টা করি, কিন্তু বাড়িতে হতে চায় না। তো হওয়ার জন্য কি করতে হবে, প্রথমে আমাদেরকে চিলি পেস্টটাকে বানিয়ে নিতে হবে। হোটেল বা রেস্তোরাঁতে নিজেদের বানানো চিলি পেস্টটা ইউজ করা হয়। আমি এখানে কাশ্মীরি চিলি নিয়েছি। কাশ্মীরি চিলিগুলোকে কি করব, এইভাবে ফাটিয়ে নিয়ে বীজটাকে বের করে নেব। এর মধ্যে যে বীজগুলো আছে বীজগুলো বের করে নেবো, তাহলে কি হবে, আমাদের পেস্টটা খুব স্মুথ হবে আর দানাগুলো মুখে লাগবে না। বীজটা বের করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। এভাবে প্রত্যেকটা লঙ্কা কাশ্মীরি চিলিগুলো মোটাগুলো ছাড়িয়ে বীজগুলোকে বের করে নেব। দেখুন কাশ্মীরি চিলিগুলোকে সিডলেস করে নিয়েছি। এবারে কি করব, এবারে আমরা ঝাল লঙ্কা নিয়ে নেব। মাপটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কাশ্মীরি চিলি যে মাপের নেবেন সেই মাপেরই, সেই ওয়েটেরই আপনারা এই লঙ্কাগুলোকে নিয়ে নেবেন। এই লঙ্কাগুলো কি করবে, চিলি পেস্টের ঝালটাকে ব্যালেন্স করবে। পারলে এর দানাগুলো আপনারা সিডলেস করে নিতে পারেন, আর যদি সিডলেস না করতে পারেন কোনো অসুবিধা নেই, এমনিও দিতে পারেন, কিন্তু আমি সিডলেস করে নিচ্ছি। এতে কি হবে, আপনার চিলি পেস্টটা খুব স্মুথ হবে। আর আপনি যদি চান না দানাগুলো রেখে দেবেন, সেক্ষেত্রে চিলিটা পেস্ট করে নেওয়ার পরে আপনারা চিলি পেস্টটাকে একটু ছেঁকে নেবেন। যদি দানা কিছু থাকে সেটা ছাঁকনির মধ্যে আটকে যাবে। আমাদের চিলিগুলো সব সিডলেস করা হয়ে গেছে, দানা ছাড়ানো হয়ে গেছে, আর অল্প যদি দানা থাকে তাতে কোনো অসুবিধাই নেই। এবারে আমরা কি করব, এবারে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নেব। এবারে কি করব, আমরা এই জলটা গরম হলে ওই লঙ্কাগুলো যেগুলো দানা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে আমরা 5-7 মিনিট মতো জলে হালকা ভাবে গরম করে নেব, হালকা টেম্পারেচারে। আপনারা যদি চান এক্ষেত্রে কি করতে পারেন, হালকা উষ্ণ গরম জলে এইটা প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এতে কি হবে, লঙ্কাগুলো সফট হবে, আপনার পেস্ট করতে খুব সুবিধা হবে। জলটা ফুটে গেছে, এবারে এর মধ্যে আমরা লঙ্কাগুলো যেগুলো সিডলেস করে রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে আমরা 5-7 মিনিট এভাবেই সেদ্ধ করে নেব, বয়েল করে নেব। প্রায় 5-7 মিনিট মতো হয়ে গেছে। দেখুন লঙ্কাগুলো দেখেই মনে হচ্ছে নরম হয়ে গেছে। এবারে আমরা কি করব, ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর লঙ্কাগুলো যে ঠান্ডা হয়ে যাবে এই জুসটা, তখন লঙ্কাগুলো তুলে নিয়ে ছেঁকে নিয়ে পেস্ট করে নেব। যদি এই জল সমেত পেস্ট করেন তাহলে ওর লিকুইডটা খুব পাতলা হয়ে যাবে। সুতরাং আমাদের অত পাতলা লিকুইডের মতো পাতলা চিলি পেস্ট দরকার না। তো জলটাকে অ্যাড করবেন না। যদি ড্রাই হয়ে যায় খুব, সেক্ষেত্রে অল্প একটু জল অ্যাড করতে পারেন। তো চেষ্টা করবেন কম জলে খুব স্মুথ একটা পেস্ট করে নেওয়া। লঙ্কাগুলো ঠান্ডা করে পেস্ট করা হয়ে গেছে। এবারে কি করব, কড়ার মধ্যে আমরা তেল নিয়ে নেব। 1 কাপ তেল নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে কি করব, এর মধ্যে আমরা গার্লিক চপ দিয়ে দেবো, সাথে সাথে দেবো আদা চপ, আর দেবো সেলেরি চপ। যদি সেলেরি চপ না পান সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনি সেলেরি চপ ছাড়াই দিতে পারেন। আর আপনি চাইলে ধনে পাতার গোড়া স্টিমটা, কোরিয়েন্ডার স্টিমও দিতে পারেন। হালকা নাড়াচাড়া করে নেব, পুরো লাল করে ভাজবেন না। এর কালারটা খালি একটু চেঞ্জ হবে, তখনই আমরা কি করব, এর মধ্যে
চিলি পেস্ট যেটা করে রেখেছিলাম, দেখুন কালারটা, ওইটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। প্রায় 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে ভুনতে থাকবো, যতক্ষণ না এটা একটু ড্রাই হয়ে যায়। এই সময় আমরা পরিমাণ মতো সল্টটাকে দিয়ে দেবো, দিয়ে এইভাবে এটাকে করতে থাকবে। আর দেখবেন যখন চিলি পেস্টটা ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে থেকে অনেকটা তেল বেরাবে। ওই তেলটা আপনারা বিভিন্ন চাইনিজ আইটেমে ইউজ করতে পারেন, চাইনিজ স্যুপে ইউজ করতে পারেন। এছাড়াও তেলটার কাজ হচ্ছে, এই তেলটা আপনার চিলি পেস্টটাকে অনেকদিন ভালো রাখবে। এই চিলি পেস্টটা আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, প্রায় মাস 2 স্টোর করে। এই চিলি পেস্ট থেকে আপনারা চাইনিজ খাবার খুব সুন্দরভাবে বানাতে পারেন, হোটেল এবং রেস্তোরাঁর মতো। এছাড়াও আপনারা ইন্ডিয়ান খাবার যেগুলো আমরা ঘরে খাই তার মধ্যেও লঙ্কা গুঁড়োর বদলে এইটা ইউজ করতে পারেন। ঝালের সাথে কালারটাও খুব সুন্দর দেবে। চিলি পেস্টটা দেখুন ওপর থেকে রোগন ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা কি করবো, একদম লাস্ট স্টেজ আমরা এর মধ্যে 1 চামচ চিনি দেবো, টমেটো কেচাপ দেবো প্রায় 1.5 চামচ মতো, ভিনিগার দেবো 1.5 চিপি মতো, দিয়ে সব উপকরণ মিশিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এর জন্য হোটেল রেস্তোরাঁ, এই চিলি পেস্টের জন্য হোটেল রেস্তোরাঁয় চাইনিজ খাবার এত টেস্টি হয়। আর একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে কি করে, অনেকে চিলি পেস্টের মধ্যে কাশ্মীরি চিলি অ্যাড করেন, যেটা একদমই করবেন না। কাশ্মীরি চিলির কুকিং টাইম খুব কম, সেই কারণে কি চিলি পেস্টটা কালচে কালার চলে আসে, এটা একদমই মাথায় রাখবেন। আর চিলি পেস্ট অনেকক্ষণ ধরে ভুনবেন না, যখন দেখবেন কনসিস্টেন্সি ঘনত্ব এইরকম হয়ে এসছে তখন চিলি পেস্টটা বন্ধ করে দেবেন, মানে এটার পারফেক্ট টাইম। এর থেকে বেশি ভুনলে চিলি পেস্ট আপনার কালচে কালার নিয়ে নেবে। তো রেডি আমাদের চিলি পেস্ট, দেখুন কি সুন্দর কালার এসছে এবং ওপরে তেল ভাসছে। ঠান্ডা হলে আরো তেল ভাসবে। এবারে এটাকে আমরা ঠান্ডা হলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আমরা ফ্রিজে রেখে দিতে পারি প্রায় 2 মাস। এটা খুব ভালোভাবে থাকবে, কোনো অসুবিধা হবে না। যে কোনো চাইনিজ খাবারের টেস্ট অসাধারণ করতে হোটেল এবং রেস্তোরাঁর জন্য এই চিলি পেস্টের তুলনা নেই। এই চিলি পেস্ট অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। চলুন তাহলে শুরু করা যাক নেক্সট আমাদের চিলি মাশরুম, যেটা বানানোর জন্য রেসিপিটা শুরু করেছিলাম, সেই চিলি মাশরুমের রেসিপিটা। এবার আমরা কি করব, এবারে আমরা মাশরুমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন মাশরুম কেনার সময় মাশরুমের ওপরে এরকম মাটি লেগে থাকে। তো আমরা কি করব, আমরা একটা পাত্রে জল নেব, জল নিয়ে মাশরুমটাকে নিয়ে আস্তে আস্তে করে যখন ঘষবো, দেখুন এই স্কিনটা উপরে উঠে যাবে। স্কিনটাকে তোলা খুব ইম্পর্টেন্ট, এই স্কিনটার মধ্যে ময়লা থাকে। প্রত্যেকটা মাশরুম এভাবে আমরা ভালোভাবে ধুয়ে নেব। দেখুন কতটা ময়লা বেরিয়েছে, দেখুন প্রত্যেকটা মাশরুম আমরা এইভাবে হালকাভাবে ঘষলে দেখুন জল দিয়ে স্কিনটাকে উঠে যাচ্ছে। এই স্কিনটাকে আমরা তুলে নেব। মাশরুমগুলো পরিষ্কার হয়ে গেছে। এবারে কি করব, বড় সাইজের যে মাশরুম আছে সেইটা আমরা 4টে করে টুকরো করব এইরকম। দেখুন আরেকটা কেটে দেখাচ্ছি। প্রথমে গোড়ার দিক দিয়ে এই এজটাকে আমরা কেটে নেব লেবেল করে। তারপরে এটাকে আমরা 4 টুকরো করব। যদি ছোট মাশরুম হয় সেক্ষেত্রে 4 টুকরোর প্রয়োজন নেই, আপনারা 2 টুকরোই করতে পারেন। এবারে আমরা কি করব, প্রথমে লঙ্কাগুলোকে আমরা এইভাবে কেটে নেব। এবারে দেখুন পেঁয়াজগুলোকে কি করে কাটবো, পেঁয়াজটাকে 2 টুকরো করে দেবো, করে দিয়ে পেঁয়াজের ভেতরের এই অংশটাকে বের করে নেব। এবারে কি করবো, এগুলোকে আমরা ডাইস করে কাটবো। এমনি ডাইস করে কাটবো। দেখুন চিলি চিকেন বা চিলি যে কোনো চাইনিজ যে কোনো আইটেম কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না। খুব হাই হিটে বানানো হয়, মিলিটারি হিটে বানাতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ওর কাটিং গুলো খুব বেশি সময় নিয়ে নেয়। কাটিং গুলো ইম্পর্টেন্ট, কাটিং গুলো ঠিকঠাক হওয়া দরকার, কারণ খুব হাই হিটে হওয়ায় কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো কম সেদ্ধ হতে হবে, সেগুলো বড় সাইজ থাকে। আর কিছু কিছু যেমন গার্লিক চপ, অনিয়ন চপ বা জিঞ্জার চপ, এইগুলো খুব কম সময় হয়,
সময় লাগে পাকার জন্য, তৈরি হওয়ার জন্য, কুক হওয়ার জন্য। সুতরাং ওইগুলোকে ঠিকভাবে ঠিকঠাক চপ করা খুব ইম্পর্টেন্ট। দেখুন অনিয়নগুলো সব এইভাবে ডাইস করা হয়ে গেছে। আমি বেল পেপার নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার নিয়েছি। এতে কি হয়, আপনার চিলি মাশরুমের দেখতে সৌন্দর্যটা আরো খুব সুন্দর লাগে। বেশি নেব না, অর্ধেক নেব। দেখুন এটাকেও আমরা ওইভাবে ডাইস করে নেব। আর গ্রিন ক্যাপসিকামটা আমরা নেব অর্ধেকটা। দেখুন এইভাবে শিরাটাকে আমরা কেটে নেব, প্রত্যেকটা শিরা। দেখুন পেঁয়াজ গাছটা কি করব, শেকড়টাকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কি করব, এটা আলাদা করে রেখে দেবো। আর এইগুলো আমরা কি করব, এইরকম লম্বা লম্বা কাটে কেটে নেব। আর এই গোড়া দুটোকে আমরা এমনি রিং করে কেটে নেব, কারণ গোড়াগুলো আমরা যদি ওর মধ্যে দিই ঠিকভাবে সেদ্ধ হবে না। সুতরাং এই গোড়াগুলোকে আমরা রিং করে কেটে নেব। একবার দেখিয়ে দিই কি কি নিয়েছি। আমি গার্লিক এবং জিঞ্জার চপটা দেখাইনি আপনাদের। দেখুন আদা রসুন চপ করে নিয়েছি, আর পেঁয়াজ গাছের গোড়াটা এরকম ভাবে কেটে নিয়েছি। এটা পেঁয়াজ গাছ, আর কাঁচা লঙ্কা এইভাবে আমরা কেটে নিয়েছি। রেড, ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম বা বেল পেপার এইভাবে কেটে নিয়েছি, আর অনিয়নটাকে এইভাবে কেটে নিয়েছি। এটা খুব বেসিক পার্ট আপনার কাটা হয়ে গেছে। এবারে আমরা মেন পার্টে যাব। এবারে কি করব, এবারে আমরা একটা কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমাদের যে মাশরুমগুলো আছে, মাশরুমগুলোকে আমরা ব্লাঞ্চ করে নেব। এতে দুটো কারণ। এক নম্বর কারণ তো মাশরুম যখন আমরা বানাবো, ফ্রাই করব, তখন খুব কাঁচা থাকবে না, নির্দিষ্ট পরিমাণে কুক হবে। আর দু নম্বর হচ্ছে মাশরুমের ভেতরে যে ময়লাগুলো থাকবে, বাকি ময়লা আমরা তো জলে ওয়াশ করে নিয়েছিলাম, দেখিয়েছিলাম কিভাবে ওয়াশ করতে হবে। বাকি ময়লা এবং ব্যাকটেরিয়াগুলো এই গরমের মধ্যে বেরিয়ে যাবে। সুতরাং এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। জলটা ফুটে এসছে, এবারে মাশরুমগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে, প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে। মাথায় রাখবেন একদম পুরোপুরি বয়েল করে নেবেন না, ব্লাঞ্চের মতোই করবেন। মোটামুটি এর মধ্যে 2-3 মিনিট মতো সেদ্ধ হয়ে গেলে, ব্লাঞ্চ হয়ে গেলে তুলে নেব, কারণ এটাকে আবার কোটিং করে আমরা ফ্রাই করব। মাশরুম যদি অতিরিক্ত ওভারকুক হয়ে যায় সেক্ষেত্রেও খেতে ভালো লাগে না, এটা একদমই মাথায় রাখবেন। এবার আমরা কি করব, একটা প্লেটের মধ্যে মাশরুমগুলোকে নিয়ে নেব। এই মাশরুমগুলো হালকা ভিজে আছে, এই অবস্থায় কি করব, এগুলোকে আমরা কোটিং করে নেব। এবারে এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দেব, আর দেব হচ্ছে ময়দা। যতটা কর্নফ্লাওয়ার থাকবে তার অর্ধেক থাকবে হচ্ছে ময়দা। দিয়ে ভালোভাবে আমরা ডাস্টিং করে নেব। অনেকে কি করে, ব্যাটার বানিয়ে নেয়, ব্যাটারে চুবিয়ে ফ্রাই করে। এতে কি হয়, এতে আপনার ওই ক্রিস্পি ভাবটা থাকে না, আর খুব বেশি কোটিংয়ে ভরে যায়। অনেক সময় কি হয়, ব্যাটারে গুলে দিলে আপনার মাশরুমটা আর ব্যাটারটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আমরা টস করি তখন খুলেও যায়। সুতরাং এইভাবে একবার করে দেখবেন, মাশরুমটা খুব ক্রিস্পি থাকবে, আর এই মাশরুমের উপরে একটা হালকা লেয়ার হবে। তো এই অবস্থায় আমরা এটাকে ছেড়ে দেব, আর এর মধ্যে দিয়ে যা জল বেরাবে, জল বেরিয়ে কর্নফ্লাওয়ারটা কোটিংটাকে টেনে নেবে। দেখুন এরকম থাকবে। এবারে কি করব, আমরা একটা তেলের পাত্র চড়িয়ে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নেব। যেহেতু আমার মাশরুমটা খুবই কম, সেক্ষেত্রে আমি ফ্রাই প্যানে নিয়েছি। অপেক্ষা করব তেলটা গরম হওয়ার। তেলটা গরম হয়ে আসলে আমরা মাশরুমগুলো সব এই তেলের মধ্যে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে দেখুন মাশরুমগুলো আরেকবার এই মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে তেলে আমরা ফ্রাই করে নেব।
দেখুন ভাজাগুলো প্রত্যেকটা মাশরুমের উপর কোটিংটা একদম পারফেক্ট, আর ব্যাটারে থাকলে এই কোটিংটা থাকতো না। আমি 2-3 মিনিট ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না, এই অবস্থা তুলে রাখবো। আর যখন আমরা সসটা বানিয়ে নেব, সসটা বানিয়ে নেওয়ার পরে আরেকবার ভেজে সসের মধ্যে দেবো, এতে কি হবে, ক্রিস্পি ভাবটা আরো বেশি থাকবে। সুতরাং এই অবস্থায় আমরা এটাকে তুলে নেব। এবার আমরা এর মধ্যে তেল নিয়ে নেব। আর মাথায় রাখবেন, পাশে যে আমরা ফ্রাই প্যানের মধ্যে মাশরুমটা টস করছিলাম সেটা কিন্তু হালকা আঁচে গরম করে রাখবেন, ফ্লেম বন্ধ করবেন না। যখন এই সসটা তৈরি হয়ে যাবে তখনই মাশরুমটা আমরা ফ্রাই করব, আর ফ্রাই করে এর মধ্যে কড়া করে ঢালবো আর টস করব। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, না তো কি হবে, মাশরুমটা নরম হয়ে যাবে। এবারে আমরা এর মধ্যে তেলের মধ্যে গার্লিক চপ দেবো, আদা চপ দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। আর দেবো পেঁয়াজগুলো, যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো। এই অবস্থা আমরা কি করব, এর মধ্যে দেবো আমরা চিলি পেস্ট, যেরকম ঝাল খাবেন সেরকমই চিলি পেস্ট দেবেন। আর দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ এবং চিলি পেস্টের মাপটা হচ্ছে, যতটা আপনি চিলি পেস্ট নেবেন তার ডবল টমেটো কেচাপ নেবে। হোটেল বা রেস্তোরাঁ কি করা হয়, প্রথমে শাসলিকগুলো দিয়ে দেয়, যেগুলো ডাইস কেটে রেখেছিলাম ক্যাপসিকাম অনিয়ন দিয়ে দেয়, কিন্তু রেস্টুরেন্টে কি হয়, খুব হাই ফ্লেমে রান্না করা হয়। আমাদের যেহেতু ঘরের গ্যাস, সেই কারণে প্রথমে চিলি পেস্টটাকে দিয়ে দিলাম, না তো কি হবে, ক্যাপসিকাম আর অনিয়নটা দিয়ে দিলে যখন লাস্ট পর্যন্ত একদম ঘেঁটে যাবে আপনাদের ক্যাপসিকাম আর অনিয়নটা, এটা একদমই মাথায় রাখবেন। এবারে দেবো পরিমাণ মতো নুন, চিনি, ভিনিগার, সয়া সস, ভেজ অ্যারোমেটিক পাউডার। এই অবস্থায় আমরা কি করব, আমাদের কাছে যে শাসলিকগুলো ছিল সেই শাসলিকগুলো এর মধ্যে দিয়ে দেব, কারণ অনিয়ন ক্যাপসিকাম এগুলো পাকতে বেশি সময় লাগে না। এর মধ্যে আমরা সামান্য একটু জল অ্যাড করলাম। আর কি করব, 1 চামচ কর্নস্টার্চ অ্যাড করব, নাও করতে পারেন, যদি মনে হয় ঘনে তো ঠিক আছে, তাহলে নাও করতে পারেন। এবারে এর ফ্লেমটা আমরা কমিয়ে দিয়ে পাশের ফ্রাই প্যানে আমরা মাশরুমটাকে টস করে নেব। তেলের হিটটা বাড়িয়ে দিয়ে হাই হিটে আমরা মাশরুমগুলোকে আর একবার ভেজে নেব। এতে কি হবে, মাশরুমগুলো আমাদের খুব বেশি ক্রিস্পি থাকবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এই মাশরুমগুলোকে প্রত্যেকটাকে ভেজে নেব। দেখুন মাশরুম প্রত্যেকটা গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা তুলে নিয়ে ওই গ্রেভির মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দেব। এবারে হিটটাকে বাড়িয়ে দেব, হাই হিটে এটাকে আমরা টস করে নেব। এবারে আমরা কি করব, আমাদের যে পেঁয়াজ গাছগুলো ছিল সেই পেঁয়াজ গাছগুলো অল্প এর মধ্যে দিয়ে দেব, মিক্স করে নেব। মিক্স করে আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবারে আমরা এটাকে প্লেটিং করে নেব। যদি আপনারা মনে হয় এর থেকে বেশি ড্রাই খাবেন তাহলে সসটা কমাতে পারেন, আর যদি মনে হয় না গ্রেভি খাবেন সেক্ষেত্রে আপনারা সসটাকে বাড়াতেও পারেন। তো দেখলেন কি সহজভাবে রেস্তোরাঁর মতো কিভাবে আমি বাড়িতে চিলি মাশরুম বানিয়ে নিলাম, এবং তার সাথে আরেকখানা এক্সট্রা আপনাদেরকে দিলাম কি চিলি পেস্ট কিভাবে বানিয়ে নেবেন। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারেন এই চিলি পেস্ট। এই চিলি পেস্ট দিয়ে শুধু চাইনিজ খাবার না, সাথে সাথে আপনারা ঘরোয়া যে খাবার বানেন তার মধ্যে এই চিলি পেস্টটা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় না চিলি মাশরুমটা আমি উইদাউট অনিয়ন গার্লিক খাবো, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে পুরো রেসিপিটা শেয়ার করব, তার সাথে সাথে নিচে আমি লিখে দেব উইদাউট অনিয়ন গার্লিক, পেঁয়াজ রসুন ছাড়া যদি আমি মাশরুম বানাতে চান তাহলে কি করে বানিয়ে নেবেন। তারও স্বাদ কিন্তু অপূর্ব, পেঁয়াজ রসুন দিলে স্বাদটা আর একটু বেশি হয়, যাই হোক সে তারও টেস্ট অসাধারণ হবে।
চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে। অবশ্যই জানাতে বলবেন না এই ধরনের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, কি ধরনের রেসিপি আপনাদের দেব। আর কিছুজন আমাকে মেসেঞ্জারে জানিয়েছিল বাঙালি রেসিপি দেওয়ার জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আবার বাঙালি রেসিপি নিয়ে আসবো। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বঙ্গ হেসেল। থ্যাংক ইউ।